প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আইসিটি বইয়ের ৩য় অধ্যায় পুরো সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। জাস্ট একটা ধারণা দিয়ে দিব যাতে করে তোমরা পরীক্ষায় কিছু লিখতে পারো, যেহেতু তোমাদের সকলের পরীক্ষা চলতেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সংখ্যা পদ্ধতিতে তোমাদের 4টা জিনিস শিখতে হবে। একটা হচ্ছে রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপ্রয়োগ। এই 4টা জিনিস যদি তুমি শিখতে পারো তাহলে সংখ্যা পদ্ধতি হতে যেই সৃজনশীল প্রশ্নটি আসবে সেটি যেভাবেই আসুক না কেন তুমি কিন্তু অবশ্যই উত্তর করতে পারবে। আবার বলছি কি কি? রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপ্রয়োগ। এছাড়া তোমার আর কিছু শেখা প্রয়োজন নাই, শেখা লাগবে না। এই 4টা জিনিস শিখলেই তুমি যে কোনো সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবে। তো সংখ্যা পদ্ধতি 2 ভাগে ভাগ করা যায়। যদি পরীক্ষা আসে বহু নির্বাচনী প্রশ্নতে যে সংখ্যা পদ্ধতি কয় ভাগে ভাগ করা যায়, সংখ্যা পদ্ধতি 2 ভাগে ভাগ করা যায়, পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার, অর্থাৎ আসতে পারে বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তো আমি তোমাদের কিভাবে সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন আসবে আমি সেটা একটু বুঝাই দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা, কারণ অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিল স্যার সংখ্যা পদ্ধতি হতে কী পড়বো, কী সাজেশন। জাস্ট আমি এই 5-10 মিনিটের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে তোমরা সংখ্যা পদ্ধতি হতে এই ধারণাটা নিয়ে পরীক্ষার হলে যাবা, তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন অবশ্যই উত্তর করতে পারবে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই। তো এই বড় বড় সংখ্যা প্রকাশের জন্য আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি, আর ছোট ছোট সংখ্যা পদ্ধতি, ছোট ছোট সংখ্যা লেখার জন্য আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, যেমন ঘড়ির কাঁটা। কারণ যদি বড় বড় সংখ্যা প্রকাশে আমরা নন পজিশনাল ব্যবহার করতাম তাহলে অনেক বড় হয়ে যেত, এটা এই বোর্ডেই ধরতো না, এমন একটা ব্যাপার। তো সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা তোমাদের জানা উচিত। কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমি যদি একটু সহজে বোঝাই, যেমন ধরো আমি লিখলাম বাংলায় 6, আচ্ছা ইংরেজিতে 6, আর রোমান সংখ্যায় IV। তাহলে এটাও 6, এটাও 6, এটাও 6, অর্থাৎ ভিতর থেকে কি বলে 6, কিন্তু এই তিনটার কি অঙ্গভঙ্গি এক না? এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি 2 ভাগে ভাগ করা যায়, পজিশনাল, নন পজিশনাল। এবার যেটা বলবো সেটা হচ্ছে পরীক্ষায় তুমি কি শিখে যাবা। পরীক্ষা হচ্ছে তুমি 4টা জিনিস শিখবা। 1 নম্বর হচ্ছে রূপান্তর। রূপান্তর কি বা কিভাবে আসবে আমি বোঝাচ্ছি। আরেকটা হচ্ছে যোগ, আরেকটা হচ্ছে বিয়োগ, আরেকটা হচ্ছে পরিপূরক। কোনটার কি কাজ বা কিভাবে তুমি পড়বে সেই ধারণাটা আমি তোমাকে এখন দিয়ে দিচ্ছি। জাস্ট এই 4টা বিষয় সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে এই সংখ্যা পদ্ধতি হতে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি 100% উত্তর করতে পারবে। আচ্ছা, রূপান্তর কি? রূপান্তর হচ্ছে এক সংখ্যা থেকে আরেক সংখ্যায় কনভার্ট করা। ওই যে বললাম পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কি কি? দশমিক, বাইনারি, অক্টাল, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল। আমি সংক্ষেপে লিখলাম, বুঝে নিও, হেক্সাডেসিমেল। এই 4টা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির বেজ আছে, বেজের উপর ভিত্তি করে 4 প্রকার। তো এই 4টার মধ্যে কিভাবে তোমাকে পরীক্ষা আসবে দশমিক থেকে বাইনারিতে যাও, দশমিক থেকে অক্টাল যাও, দশমিক থেকে হেক্সা যাও, বা হেক্সা থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, এইভাবে আসবে। আবার আসতে পারে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, অক্টাল থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি। আবার আসতে পারে অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। জাস্ট এই কৌশলগুলো যদি তুমি শিখতে পারো, মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় কিভাবে কনভার্ট করে, তাহলে যেভাবেই প্রশ্ন সাজাক না কেন তুমি কিন্তু অবশ্যই পারবে। তো এটাকে বলা হয় রূপান্তর, অর্থাৎ কনভার্ট, একটা থেকে আরেকটা সংখ্যায় যাওয়া। এরপর হচ্ছে যোগ। তোমরা যারা স্বাভাবিকভাবে যোগ পারো, দশমিকের যোগ, সে কিন্তু অবশ্যই অক্টালের যোগ পারবে, হেক্সার যোগ পারবে, বাইরের যোগ পারবে। যেমন দশমিকের যোগ করার সময় আমরা বেজ 10-এর উপর ভিত্তি করে যোগ করি, অক্টাল যোগ করার সময় আমরা বেজ 8-এর উপর ভিত্তি করে যোগ করব। হেক্সাডেসিমেলের যখন আমরা যোগ করব তখন বেজ 16-এর উপর ভিত্তি করে যোগ করব। বাইনারিতে যখন যোগ করব তখন বাইনারি বেজ হচ্ছে 2-এর উপর ভিত্তি করে যোগ করব। তো যদি তোমাদের যোগের সমস্যা হয় আমার এই চ্যানেলে যোগের ভিডিও দেওয়া আছে, জাস্ট একটু দেখে নিও। আচ্ছা, এরপর হচ্ছে বিয়োগ। তো এই বিয়োগটা একই নিয়মে, তোমরা যারা দশমিকে বিয়োগ পারো তারা বাইনারি বিয়োগ, অক্টাল বিয়োগ, হেক্সাডেসিমেল বিয়োগ, সকল বিয়োগ পারবে। বিয়োগ করার ক্ষেত্রে 3টা কথা মনে রাখবে। আমি আজকে এই 4টা জিনিস সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের যেহেতু পরীক্ষা, যাতে পরীক্ষার হলে কিছু লিখতে পারো। আর এই 4টা সম্পর্কে যদি তোমার ধারণা থাকে
100% সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবে। ওকে, তাহলে বলছিলাম বিয়োগের কথা। বিয়োগ কিভাবে করবে? বিয়োগ করার সময় তোমাকে 3টা কথা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, তুমি যে সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করো না কেন, যদি উপরে এবং নিচে মিলে যায় ফলাফল শূন্য হবে, যে সংখ্যায় থাকুক। ওকে, আচ্ছা, এরপরে যদি উপরে বড় হয়, নিচে যদি ছোট হয়, তাহলে ওই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা জাস্ট নর্মাল বিয়োগ করলে যা হয় তাই বসাই দিবা। কোন সংখ্যা পদ্ধতিতে আছে দেখার সময় নাই। ওই যে একটা ডায়লগ আছে না, নাম কি তোর বড় বাইরের জিগা দিল আর কি নাকি? আচ্ছা, যাও এখন জোকস। আচ্ছা, তাহলে মানে যে সংখ্যা পদ্ধতি থাকুক না কেন, যদি উপরে বড় হয়, নিচে যদি ছোট হয়, তাহলে নর্মাল বিয়োগ করে যা হবে তাই বসাই দেওয়া। কোন সংখ্যা পদ্ধতিতে আছে তোমার দেখার সময় নাই। ওকে, আচ্ছা, লাস্ট কথা সেটা হচ্ছে, যদি উপরে ছোট হয়, নিচে যদি বড় হয়, বিয়োগের ক্ষেত্রে 3টা কথা মনে রাখতে বলছিলাম, যে উপরে আর নিচে মিলে গেলে শূন্য, উপরে যদি বড় হয়, নিচে যদি ছোট হয়, বড় থেকে ছোটটা নর্মাল বিয়োগ। লাস্ট হচ্ছে, যদি উপরে ছোট হয়, নিচে যদি বড় হয়, তাহলে যেই সংখ্যা পদ্ধতিতে থাকবে সেই সংখ্যা পদ্ধতির বেজ উপরের ছোট সংখ্যা পদ্ধতিটাকে সাপোর্ট দেবে, অর্থাৎ উপরের ছোট সংখ্যার সাথে গিয়ে যোগ হবে, তখন বেড়ে যাবে, অর্থাৎ বড় হয়ে যাবে, তখন উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটি নর্মাল বিয়োগ দিবে। আর যখন বেস সাপোর্ট দিবে তখন হাতে 1, যেই হাতে 1টা পরবর্তী নিচের সংখ্যার সাথে গিয়ে যোগ হবে। এই 3টা কথা মনে রাখলে বিয়োগ যেভাবেই পরীক্ষা আসুক না কেন তুমি কিন্তু বিয়োগ পারবে। আচ্ছা, এরপর হচ্ছে পরিপূরক। পরিপূরকের কাজ কি? পরিপূরকের কাজ হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ করা, অর্থাৎ যোগের মাধ্যমে পার্থক্য বের করা। তো এক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে, যখন তোমাকে বলবে যে এই দুটি সংখ্যা থেকে যোগের মাধ্যমে পার্থক্য করো, যোগের মাধ্যমে বিয়োগ করো, বা দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, তখন তোমার যে কাজটা, যে করণীয়টা সেটা হচ্ছে, তুমি লক্ষ্য করবে কোন সংখ্যাটি বড়। যেই সংখ্যাটি বড় সেটাকে বাইনারি করবে, শুধু বাইনারি করে রেখে দিবে। অবশ্যই দুইটাকে বাইনারি নিতে হবে, আর যদি বাইনারিতে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আবার বলছি, যখন দুইটা সংখ্যা থেকে তোমাকে যোগের মাধ্যমে পার্থক্য করতে বলবে বা দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য করতে বলবে, তখন তুমি দুইটাকে বাইনারি করবে। তখন লক্ষ্য করবে কোন সংখ্যাটি বড়, সেটা শুধু বাইনারি করবে, আর কিছু করবে না। আর যেই সংখ্যাটি ছোট সেই সংখ্যাটির দুইয়ের পরিপূরক করবে। এবার ওই বড় সংখ্যাটির বাইনারির সাথে ছোট সংখ্যাটির দুইয়ের পরিপূরকের মান যোগ দিবা। যোগ দেওয়ার পর যেই ফলাফলটা পাবা, সেখান থেকে ক্যারি বিট বাদ দিলে অটোমেটিকলি অ্যান্সার পেয়ে যাবা। তো এটা হচ্ছে দুইয়ের পরিপূরক। তো জাস্ট এইটুক সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু উত্তর করতে পারবে। এখন আমি যা যা বললাম এর ভিতরে যদি তোমার কোনো দুর্বলতা থাকে, মানে কোনোটা বুঝতেছো না বা পারতেছো না, তখন জাস্ট একটু ক্লাস করে নিও। মানে আমার এই চ্যানেলে সব কিছু সাজে সুন্দরভাবে দেওয়া আছে, ভিডিওতে আছে, কিছু প্লে লিস্টে দেওয়া আছে। যদি প্লে লিস্টে সমস্যা হয় তাহলে আরও ভিডিও আছে, সেগুলো একটু দেখে নিও। অবশ্যই প্লে লিস্ট দেখলেই হবে। তারপরে যদি সমস্যা, ভিডিও দেখে নিও। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা পরীক্ষা দিতে যাবা, সংখ্যা পদ্ধতি হতে কি কি ধারণা নিয়ে তোমাকে যেতে হবে আশা করি বুঝতে পারছো। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে বা বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমার এই চ্যানেলে কমেন্ট করবে। বিশেষ করে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে একটা সময় একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তো ভালো থেকো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।